প্রজাতন্ত্রী মানে একজন রাজা আছে, তিনি রাজা, আমরা হচ্ছে প্রজা। 15 বছর তো আমরা একটু প্রজার মতোই আসলে থেকেছিলাম। আমি বলি আনডিক্লিয়ার্ড ইমার্জেন্সি, একটা অঘোষিত জরুরি অবস্থার মধ্যে আমরা সবাই ছিলাম। তাহলে সামান্য ফেসবুকে লেখবার জন্য কেন অ্যারেস্ট করা হয়েছে, এই কার্টুনিস্ট কিশোরকে কারাগারের মধ্যে হত্যা করা হয়েছে, আয়নাঘর কেন বানানো হয়েছে, সবগুলো হচ্ছে একটা প্যানোপটিক মডেল। উত্তরাধুনিক তাত্ত্বিকরা বলে আপনাকে চোখে চোখে রাখবে, ওয়াচ করবে, আর তারা যদি ফুল কন্ট্রোল না নিতে পারে আপনাকে আয়নাঘর বানিয়ে কারাগার বানিয়ে আপনাকে তার কন্ট্রোলের মধ্যে আনতে চায়। এই সংবিধান পুরুষতান্ত্রিক, প্যাট্রিয়ার্কি, কারণ শব্দটাই রাষ্ট্রপতি। কোনোদিন যে নারীও যে প্রধান হতে পারে রাষ্ট্রপ্রধান শব্দটা আমরা মানাতে পারি না। এই সংবিধান এথনোসেন্ট্রিক, মানে এই সংবিধানে বাঙালির বাইরে অন্য জাতির কোনো স্বীকৃতি নাই। আমার একটা ভাই বললেন যে কোনো পৃথিবী রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে বাংলাদেশ কিন্তু কেবল বাঙালির না, সিভিল সোসাইটি, এই আপনারা যারা আছেন। কিন্তু আমরা দেখেছি এই গত 15-16 বছরে আমরা দেখেছি শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, প্রকৌশলী বলেন, হেন পেশা নাই যেখানে পার্টিয়ার্কি কিংবা পার্টিতন্ত্র তৈরি করা হয়। আমি দেখছি মোহাম্মদপুরে আওয়ামী ভাঙ্গারি লীগ, জাতীয়তাবাদী সাপুরে দল, বিয়ের খবর আছে পাত্র কি করে, পাত্র ছাত্রলীগ করে। এটা পাত্র যোগ্যতা। তার মানে কি পার্টিতন্ত্র কিভাবে খেয়ে ফেলে, তার মানে একটা স্বাধীন সিভিল সোসাইটি সে কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার হতে পারে না। তার কাজই হচ্ছে পলিটিক্যাল পার্টি হবে, ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়। আর একটা হচ্ছে যারা হচ্ছে মিডিয়ার কাজ হচ্ছে সরকারের যে কোনো ভুল ত্রুটি বিচ্যুতিগুলোকে চোখে চোখে দেখিয়ে রাখ। কিন্তু আমার এক ভাই বলেছেন মিডিয়ার চেয়ে বড় সাইকোফ্যান্স মানে হচ্ছে স্থাবক বাংলাদেশে আমরা দেখি নেই। প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স গুলো একটা ফার্স্টে পরিণত হয়েছে, একটা প্রমোশন হয়েছে। কে কত বেশি চামচামি করতে পারে, আমি মিডিয়ার টিচার এই জন্য বলছি, কত বেশি তাকে স্থাবকতা করতে পারে, এর নাম হচ্ছে প্রেস কনফারেন্স। আর অন্য পৃথিবীর অন্য দেশে প্রেস কনফারেন্সকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কাঁপতে থাকে, বিচার বিভাগ, নির্বাহী বিভাগকে, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানকে প্রত্যেকে চোখে চোখে রাখে। একটু বিচ্যুত হলে তারা এটাকে শাউট করে চিৎকার করে। এর মধ্য দিয়ে রাষ্ট্রে কি তৈরি হয়, একটা অ্যাকাউন্টেবিলিটি কিংবা জবাবদিহিতার স্ট্রাকচার তৈরি হয়। এবং রাষ্ট্রবিজ্ঞানে বলে দুভাবে অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচার তৈরি হয়। একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি, মানে সরকার কিংবা নির্বাহী বিভাগকে আইনসভার কাছে জবাবদিহি করতে হবে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছ থেকে জবাবদিহি করতে হবে তুমি ঠিকমতো কাজ করছো কিনা, তুমি সংবিধান মেনে কাজ করছো কিনা। এই জন্য কাজ কাছে তোমাকে বিচার বিভাগ কিংবা জুডিশিয়ারিকে জবাবদিহি করতে হবে। কিন্তু বাংলাদেশে কি দেখেছি, পার্লামেন্ট তো নেই, সব একদলীয় ব্যবস্থা হয়ে গিয়েছিল। সো পার্লামেন্টে জবাব দিতে জেরো। এখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি মিটিং এখানে হতো না। আর জুডিশিয়ারি কথা বলেন, দুটো বিচারপতিকে বাংলাদেশে কান ধরে বের করে দেওয়া হয়েছে। আইন আছে, বিচার আছে, আদালত আছে। এখানে এমন মানুষকে দেয়া হয় যে তাদেরকে এভাবে বের করে দেওয়াও যায়। আসলে অনেক বিচারক রায় লিখতে পারেন না, স্যার এখানে আছেন, আউটসোর্সিং করতে হয় বাইরের লোককে দিয়ে, তার রায় লিখে দেয়। এরা আমাদের বিচার করবেন? তার মানে কি হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটিটা জিরো হয়ে গেছে। আর থাকে কি ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি। ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটির কথা হচ্ছে 5 বছর পরে জনগণের কাছে আবার সরকারকে আসতে হবে, তোমরা আমাকে চাও কি চাও না। এটি কিন্তু অনির্দিষ্টকালের মেয়াদ না, 5 বছর। এই কারণে তাকে থামিয়ে দেওয়া যায়। কিন্তু সেই নির্বাচনের নামে দেখেছেন আপনারা কি ধরনের প্রহসন হয়। এই যে রাষ্ট্র ব্যবস্থার যে ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি এবং হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি এটা ভেঙে পড়েছে। দুজন মার্কিন প্রফেসর বই লিখেছেন, ওয়াই নেশনস ফেল, পড়ে দেখবেন 300 বই। বহু দেশের এক্সাম্পল দিয়েছেন। যে শেষ চ্যাপ্টারে 3 বার লিখেছেন যে কেন জাতিগুলো রাষ্ট্রগুলো ফেল করে। 3 বার বলেছেন ইনস্টিটিউশনস, ইনস্টিটিউশনস অ্যান্ড ইনস্টিটিউশনস। যে রাষ্ট্র তার প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে না সেই রাষ্ট্রের ধ্বংস অনিবার্য। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দাঁড়িয়েছে? তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, পার্লামেন্ট, বিচার বিভাগ, সবই প্রতিষ্ঠান। কোন প্রতিষ্ঠান আমরা দাঁড় করতে পারিনি। তাহলে যে ওয়াই নেশনস ফেল, তার আয়োজন কিন্তু আমরা আসলে নিজেরাই এখানে করে ফেলেছি। কাজে এই সংবিধানে কোনো ক্ষমতার ভারসাম্য নেই, চেকস এন্ড ব্যালেন্স নেই। সংসদের যিনি প্রধান তিনি সরকারের প্রধান, তিনি সংসদীয় দলের প্রধান, তিনি আবার পার্টির প্রধান। 4টা ক্ষমতা তিনি ভোগ করেন। আপনারা তো দিয়েছেন এই হাসিনা হওয়ার আয়োজন এই সংবিধানের মধ্যে রয়ে গেছে, সীমাহীন ক্ষমতা এবং কোন ধরনের অ্যাকাউন্টেবিলিটির জায়গা এখানে নাই। সংবিধান কথা বলেছেন, মাজদার ভাইয়ের সঙ্গে আমি একমত, এই সংবিধান সামন্তবাদী। কারণ এই বাংলাদেশে আমরা দেখছি আওয়ামী লীগ সরকারের সময় বই লেখার জন্য মানুষকে চাপাতির কূপে ফালি ফালি করে কাটা চাঁদে পরিণত করা হয়েছে বই লিখবার জন্য। আমি জীবন আমাকে বলেছে, স্যার আমরা এই মতাদর্শে বিশ্বাস করি যে কেউ যদি বই লিখে, বইতে কি থাকে, শব্দ থাকে, চিন্তা থাকে, বাক্য থাকে। আপনার যদি পছন্দ না হয়
তার চাইতে তীক্ষ্ণ শব্দ দিয়ে, শানিত বাক্য দিয়ে 10টা বই লিখুন। কারো চিন্তা যদি পছন্দ না হয়, আপনি চিন্তা দিয়ে মোকাবেলা করুন। কিন্তু এখানে চাকমা, মারমা, পান্তুয়া, লুসাই, গারো, হাজং, আমরা জানি না অনেকে 50টিরও বেশি জাতির মানুষ এখানে বাস করে। বাংলাদেশে বাংলা ছাড়াও 35টা ভাষায় মানুষ কথা বলে, আমরা অনেকে জানি না। একজন চাকমা, একজন মারমার সঙ্গে কি ভাষায় কথা বলে, কারো আইডিয়া আছে? তাদের লিঙ্গ ফ্রাঙ্কা কিন্তু বাংলা। মারমা চাকমা জানে না, চাকমা মারমা কথা জানে, বাংলা হচ্ছে লিঙ্গ ফ্রাঙ্কা। 35টির বেশি ভাষায় মানুষ কথা বলে। তার মানে কি, বাংলাদেশ একটি বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষা, বহু সংস্কৃতির একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র। এবং রাষ্ট্র পরিচালনার এই যে বহুত্ববাদী নীতি, দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এটাকে বলা হয় প্লুরালিজম। এই বহুত্ববাদ আমাদের সংবিধানে নাই। এটাকে অনেকখানি মনোলিথিক মনে হবে আসলে, যে যারা একটা জায়গায় আমরা বানাতে চাই, এখান থেকে বেরিয়ে এসে একটা বহুত্ববাদী রিফ্লেকশন যদি না দেখেন। অনেকে ধর্মের কথা বলেছেন, মধ্যপ্রাচ্যে তো সব ইসলাম আছে, গণতন্ত্রকে আছে একটা দেশে, মধ্যপ্রাচ্যে ইসলাম মেজরিটি, কোথাও গণতান্ত্রিক ভাবে সরকার প্রধান হয় না, সব রাজতন্ত্র, ডেমোক্রেসি না এখানে। এটা ইসলামের বিরুদ্ধে। ওখানে যে ধনবৈষম্য, ভয়ঙ্কর বৈষম্য এখানে। আমরা কি সেই ইসলাম চাই যেখানে আফগানিস্তানের 13 বছর একটা মেয়ে বলছে আমার জন্য স্কুল বন্ধ? আফগানিস্তানের ইউনিভার্সিটি প্রফেসর বলছে মেয়েরা যাও, তোমাদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ। কেন? ইসলামকে এটা অ্যালাউ করে? এই ইসলাম তো অবশ্যই আমরা চাই না। কাজে ইসলামের কিভাবে একটা উদার ব্যাখ্যা দেওয়া যায় যেখানে নারীরাও, এটা কিন্তু মানুষ ভয় পায় এই কারণে যে তালেবান ইসলামকে চাই আমরা, যেখানে মেয়েদের জন্য স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মেয়েদের জন্য চাকরি বন্ধ। মধ্যপ্রাচ্যের ইসলাম কি চায়? যেখানে মানুষের কোনো ভোটাধিকার বলে কোনো শব্দ নাই, বছরের পর বছর সেখানে রাজতন্ত্র চলছে, এবং রাজা বাদশারা হাজার হাজার বিয়ে করছেন, তাদের উপপত্তি রাখছেন, বিদেশে বিভিন্ন হোটেলে যাচ্ছেন। এই ইসলাম বিষয়ে আমরা এখানে চাই না। এই যে ইসলামও না ওইটা আসলে। এবং হজে যারা যে এসে বলেন যে পুরো একটা কর্পোরেট জিনিস বানিয়ে ফেলে, সৈয়দ আনোয়ার হোসেন হজ করেছেন, খুব ইসলামিক স্কলার মানুষ। বুঝো এখানে তো আমি ইসলাম দেখতে পাচ্ছি না, পুরো বাণিজ্য হচ্ছে এখানে আসলে। এবং ইরান থেকে একবার দাবি তোলা হয়েছিল যে হজ থেকে যত আয় হবে এটা পুরো মুসলিম বিশ্বকে ভাগ করে দিতে হবে, কারণ এটা কাবা শরীফ, নবীজি, এটা কোনো সৌদির ব্যাপার না, এটা মুসলিম উম্মার ব্যাপার। কাজে মুসলিম কান্ট্রি যারা হজে যায় প্রত্যেকের মধ্যে তার আয়গুলো ভাগ করে দেয়। সৌদি সরকার করে নাই, 600 ইরানি হাজিকে হত্যা করেছে এই সৌদি গভর্নমেন্ট। কোন ইসলাম, কার ইসলামের কথা আমরা বলছি? কাজে যদি আমরা নতুন করে বলতে চাই, যেটা আমরা বললাম যে নেভার এভার এগেইন যদি হয়, তাহলে এই সংবিধানের মধ্যে বহুত্ববাদী রিফ্লেকশন থাকতে হবে এবং একটা পরমত ভিন্নমত। ডেমোক্রেসির কথা আপনারা বলছেন, ডেমোক্রেসি সরকার ব্যবস্থা, তার চেয়েও বড় কি জানেন? গণতন্ত্র হচ্ছে একটা ভ্যালুস, একটা মূল্যবোধ। এবং সেই মূল্যবোধের মূল কথা কি জানেন? এটি হেলেন কেলার, আপনারা জানেন, তিনি চোখে দেখতেন না, তিনি কানে শুনতেন না, তিনি কথা বলতে পারতেন না। সেই জায়গা থেকে তিনি হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি পড়েছেন, 14টা বই লিখেছেন। তিনি বলেছেন সবচাইতে শিক্ষিত মানুষকে, সবচাইতে সংস্কৃতিবান রুচিশীল মানুষকে তুমি বুঝবা কিভাবে? বলছে যে যত শিক্ষিত, যত পণ্ডিত, যত পড়াশোনা বেশি, তার টলারেন্সের লেভেল তত বেশি, সে তত বেশি অন্যের মতকে শোনে, সে তত বেশি পরমত সহিষ্ণু। তা আমরা কি পরমত সহিষ্ণু?